Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you're doing well by the grace of Almighty Allah. কি স্ক্রিনে ছয়টা ওয়ার্ড দেখতে একই রকম লাগছে তাই তো, কিন্তু এই ছয়টা ওয়ার্ডের নিজস্ব মানে ও ব্যবহার আছে। আজকে একটা একটা করে শিখবো। এগুলো শেখা স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমরা দেখব দো এর ব্যবহার। দো দো মানে হচ্ছে যদিও বা তবে, যদিও অথবা তবে। সাধারণত আমরা এটাকে বাট এবং অল দো এর পরিবর্তে ব্যবহার করতে পারি। অল দো এই দুটার ওয়ার্ডের পরিবর্তে আমরা দো এটাকে ব্যবহার করে থাকি। যেমন আমি এই ড্রেসকে পছন্দ করেছি যদিও এটা দামি। তাই আমরা কিভাবে বলতে পারি? আই লাইক দ্য ড্রেস যদিও এটা দামি। তাহলে এখানে কি হচ্ছে? কন্ট্রাস্ট হচ্ছে, ড্রেসটা আমার পছন্দ হয়েছে বাট ড্রেসটা কি দামি। এটার জন্য আমরা বলতে পারি দো দো ইটস এক্সপেন্সিভ। যদিও বৃষ্টি হচ্ছিল আমরা বাইরে গিয়েছিলাম। দো ইট ওয়াজ রেইনি উই ওয়েন্ট আউট। দো সাধারণত আমরা প্রেজেন্ট ফার্স্ট দুটাই সেন্টেন্সের জন্য ব্যবহার করতে পারি। তারপরটা হচ্ছে থট। থট এটার মানে হচ্ছে চিন্তা বা ভাবনা। থট এর মানে কি? চিন্তা অথবা ভাবনা। চিন্তা অথবা ভাবনার জন্য আমরা এই থট ব্যবহার করতে পারি, এবং এই থট হচ্ছে থিঙ্ক ভার্বের ফার্স্ট অ্যান্ড ফার্স্ট পার্টিসিপলের ফর্ম। এই থিঙ্ক ভার্বের ফার্স্ট অ্যান্ড ফার্স্ট পার্টিসিপলের ফর্ম হচ্ছে থট। যেমন আমি ভেবেছিলাম তুমি ব্যস্ত। তাহলে কি হবে? আই থট। আমি ভেবেছিলাম, আই থট। আই থট ইউ ওয়্যার বিজি। এটা ভালো একটা ভাবনা ছিল। দ্যাট ওয়াজ আ গুড থট। এখানে দেখেন থটকে কিন্তু আমরা দুইভাবে ব্যবহার করেছি। একটা হচ্ছে ভার্ব হিসেবে, আর একটা হচ্ছে কিন্তু নাউন হিসেবে। ওকে, এখানে আমরা সাবজেক্টের পরে যেহেতু থট ব্যবহার করেছি, সাবজেক্ট দেন এটা কি হয়ে যাবে? ভার্ব, কারণ সাবজেক্টের পরে আমরা নাউন ব্যবহার করতে পারি না। আমি ভেবেছিলাম, এর জন্য এটা কি হয়ে যাবে? ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করতে হবে। থিঙ্ক ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে থট। এটা আমরা বলতে পারি আই থট ইউ ওয়্যার বিজি। কিন্তু এই সেন্টেন্সে এটা একটা ভালো ভাবনা ছিল। থট মানেও কিন্তু চিন্তা বা ভাবনা, সেই জন্য এখানে একটা নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। আ গুড থট। গুড কি? অ্যাডজেটিভ। অ্যাডজেটিভের পরে সাধারণত যেটা ওয়ার্ড ব্যবহার করতে হয় সেটা নাউন থাকে। এর জন্য এখানে এই থটটা হচ্ছে না। ওকে, থ্রু। এই থ্রু সাধারণত আমরা মুভমেন্টের জন্য ব্যবহার করে থাকি। মুভমেন্ট মানে কি? নড়াচড়ার জন্য সাধারণত আমরা থ্রু এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি, এবং এটা সাধারণত একটা প্রিপোজিশন অ্যান্ড এটার বাংলা অর্থ দাঁড়ায় ভেতর দিয়ে। যেমন ট্রেনটা টার্নেলের ভেতর দিয়ে গেল। তাহলে এখানে ভেতর দিয়ে যে গেল একটা মুভমেন্ট ক্রিয়েট করলো, এবং এটার জন্য সাধারণত আমরা থ্রু এই ওয়ার্ডটা বা এই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। ওকে, দেন কি হবে? দ্য ট্রেন দ্য ট্রেন ওয়েন্ট দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টার্নেল। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমরা অনেক সমস্যার মধ্য দিয়ে গিয়েছি। মধ্য দিয়ে এটার জন্য কিন্তু আমরা থ্রু ব্যবহার করব। উই ওয়েন্ট থ্রু মেনি প্রবলেমস। ট্রেনটা টানেলের ভেতর দিয়ে গেল। দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল। উই ওয়েন্ট থ্রু মেনি প্রবলেমস। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু শেষে একদম ইজি মেমোরি কুইক একটা ট্রিক বলে দিব, যাতে খুব সহজে আপনারা এই ৬টা ওয়ার্ড মনে রাখতে পারেন যে কখন কোনটা ব্যবহার করতে হয়। ওকে, তারপরের ওয়ার্ডটা হচ্ছে থ্রু আউট। থ্রু আউট কি? এটার মানে হচ্ছে সাধারণত থ্রু আউট আমরা টাইম টাইম অথবা প্লেসের জন্য বেশি ব্যবহার করে থাকি। টাইম অথবা প্লেস। এটার বাংলা অর্থ দাঁড়ায় পুরো সময় জুড়ে। পুরো সময় জুড়ে কোনো কিছু করা। ওকে, পুরো সময় জুড়ে। যেমন বাগান জুড়ে ফুল ছড়িয়ে পড়েছে। এখানে বাগান জুড়ে, বাগান কি? বাগান হচ্ছে একটা প্লেস। তাহলে জায়গা জুড়ে, এটার জন্য আমরা থ্রু আউট
এই ওয়ার্ডটা ব্যবহার করব। বাগান জুড়ে ফুল ছড়িয়ে আছে, এটার জন্য কি হবে, আমরা বলতে পারি ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স ওয়্যার ফ্লাওয়ার্স ওয়্যার স্প্রেড। স্প্রেড মানে কি, ছড়িয়ে ছিটিয়ে থাকা। ওকে, ফ্লাওয়ার্স ওয়্যার স্প্রেড থ্রু আউট। এখানে কি ব্যবহার করতে হবে, থ্রু আউট এই ওয়ার্ডটাই লাগবে, আর এটার ব্যবহার অবশ্যই করতে হবে থ্রু আউট দ্য গার্ডেন। ফ্লাওয়ার্স ওয়্যার স্প্রেড থ্রু আউট দ্য গার্ডেন। বাগান জুড়ে ফুল ছড়িয়ে আছে। তারপরের সেন্টেন্স, সে পুরো বছর জুড়ে কঠোর পরিশ্রম করেছিল। দেখেন এখানে কি আছে, পুরো বছর জুড়ে। বছর কি, বছর মানে হচ্ছে চাই, তাহলে আমরা বছর জুড়ে, টাইম জুড়ে, সময় জুড়ে বা জায়গা জুড়ে কোনো কিছু আছে বা কোনো কিছু ছিল, এটার জন্য আমরা থ্রু আউট এই ওয়ার্ডটা ব্যবহার করি। শি ওয়ার্কড হার্ড থ্রু আউট দ্য ইয়ার। ওকে, থ্রু আউট দ্য ইয়ার, সে বছর জুড়ে কঠোর পরিশ্রম করেছিল। বাগান জুড়ে ফুল ছড়িয়ে আছে, তাহলে কি হবে, বাগান জুড়ে, এটার জন্য কি বলতে হবে, থ্রু আউট দ্য গার্ডেন। তারপরের ওয়ার্ড হচ্ছে থরো। থরো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি, একটা অ্যাডজেক্টিভ, এবং এটার বাংলা অর্থ দাঁড়ায় সম্পূর্ণ। কোনো কাজ সম্পূর্ণভাবে করা, সম্পূর্ণ, এটার বাংলা অর্থ কি, সম্পূর্ণ, এবং ইংলিশে আমরা কমপ্লিট এইটার পরিবর্তে ব্যবহার করি কমপ্লিটলি অর কমপ্লিট। ওকে, যেমন তোমার কাজ ভালোভাবে চেক করো। ভালোভাবে বলতে এখানে আমরা বলতে পারি যে একদম সম্পূর্ণভাবে বা পুরোপুরিভাবে চেক করো। এখানে কিন্তু আমরা থরলি এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। চেক ইউর ওয়ার্ক, চেক ইউর ওয়ার্ক থরলি। এখানে দেখেন আমি কি ব্যবহার করেছি, থরলি। লাস্টে কি আছে, ly অ্যাড করা আছে। এই থরলি হচ্ছে অ্যাডভার্ব, মানে হচ্ছে সম্পূর্ণভাবে বা পুরোপুরিভাবে তোমার কাজটা চেক কর। এই থরো হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা যখন থরলি বলবো এটা হয়ে যাবে অ্যাডভার্ব। এখন এটাকে কিভাবে বলতে পারি, সে সম্পূর্ণ বিশ্লেষণ করেছে। শি ডিড আ থরো অ্যানালাইসিস। থরো মানে কি, সম্পূর্ণ, সে সম্পূর্ণ বিশ্লেষণ করেছে। শি ডিড আ থরো অ্যানালাইসিস। ওকে, তারপরের ওয়ার্ড হচ্ছে যেটা আমরা অনেক বেশি কমন, আমরা সবাই আমাদের দৈনন্দিন লাইফে বলে থাকি, সেটা হচ্ছে টাফ। এটার উচ্চারণ কি হবে, টাফ, যার মানে হচ্ছে কঠিন। ওকে, বা ডিফিকাল্ট, বাংলা অর্থ কি, কঠিন বা শক্ত। এই পরীক্ষাটা খুব কঠিন। দিস এক্সাম ইজ ভেরি টাফ। সে মানসিকভাবে শক্ত। হি ইজ মেন্টালি টাফ। খুব সহজে মনে রাখার জন্য আমরা কি করব, ওয়ার্ড লিখবো, তার পাশে মানে এবং ব্যবহারটা লিখে রাখ। যেমন দো, এটা আমরা কিসের পরিবর্তে ব্যবহার করি, সাধারণত যখন আমরা বাট আর অলদো এর পরিবর্তে কন্ট্রাস্ট করতে চাই তখন দো ব্যবহার করি, এটার অর্থ হচ্ছে যদি। দেন থট, থিঙ্কিং মানে হচ্ছে ভাবনা। দেন থরো, থরো মানে হচ্ছে পুরোপুরি বা কমপ্লিট, সম্পূর্ণ। দেন হচ্ছে থ্রু, থ্রু মানে হচ্ছে মুভমেন্ট, ভেতর দিয়ে। থ্রু মানে কি, মুভমেন্ট। থ্রু আউট মানে হচ্ছে সব জায়গা জুড়ে, এভরিওয়্যার। অ্যান্ড টাফ, টাফ মানে আমরা সবাই জানি হার্ড বা কঠিন। এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান এই সেন্টেন্সের ইংলিশ কি হবে। পুরো দিন জুড়ে মিউজিয়ামে ভিড় ছিল।